এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। শরীরের তাপমাত্রা ছাড়িয়ে যাওয়াতে ডাক্তারও হিমশিম খাচ্ছে। জ্বর কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলছে। ইঞ্জেকশন সাবসিটার সহ মেডিকেল প্রসেস চালিয়ে যাচ্ছে কর্তব্যরত ডাক্তার। ঘড়ির কাঁটা 12টায় ঠেকেছে। অনেকটা জ্বর নিয়ন্ত্রণ, বুকে ঠান্ডা লেগেছে। অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে সায়েম। ডাক্তারকে জানিয়ে দিল ইর্তিজার অ্যাজমার সমস্যা আছে। নীলা করিডোরে বসে ছেলের জন্য 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করছে। ছেলেটা এত অসুস্থ আগে কখনো হয়নি। কিছুক্ষণ আগে রাব্বি সাইফ এসেছে ইশরাকে সাথে নিয়ে। ওদের ফোন করে ইশরা কান্নাকাটি করেছিল। জসিম সাহেব আচমকা ওই অবস্থায় ওই মুহূর্তে সকলকে প্রশ্ন করল, ইর্তিজা যখন বাসা এসেছে বাড়ি থেকে তোমরা কোথাও ছিলে? ইশরা একটু ভেবে বলল, আব্বু, আমি তখন মাত্র কোচিং শেষ করে বাসায় ঢুকেছিলাম। আমি দরজা খুলেছি, বিধ্বস্ত অবস্থায় দেখেছি। জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয়নি। জসিম সাহেব মাথা নাড়িয়ে বলল, ক্লাস তো কয়েকদিন পর থেকে শুরু, দোয়া করি সব ঠিক হয়ে যাক, তবে ছেলেটা আর বোধহয় স্বাভাবিক হবে না। কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেল। নীলা, সায়েম সহ প্রত্যেকেই তাকিয়ে রইল জসিম সাহেবের দিকে হতাশ ভরা গলায়। জসিম সাহেব বলল, তৌহিদ, মেয়েটার বিয়ে আরো কয়েকটা বছর পর দিলেই পারতো। আমার ছেলেটা শেষ হয়ে গেল। তোমরা হয়তো বুঝতে পারো না ওকে, কিন্তু আমি বুঝি। রুষার বিয়ে ধাক্কাটা সামলাতে না পেরে আজ ওর এই অবস্থা। ও উঠলে কেউ দয়া করে রুষার কথা বলবে না প্লিজ। নীলা চোখ বড় করে তাকিয়ে রইল। ইশরা পুনরায় কাছে ভাঙা গলায় বলল, ভাই রুশাদিকে চাই আব্বু। আজ ভাইয়া অনেক কেঁদেছে, আমি দেখেছি। চিৎকার দিয়ে কেঁদেছে ওয়াশরুমে। তাওহিদ সাহেবের মাথায় হাত। ঘটনা এমন অদ্ভুত আকার ধারণ করবে কেউ গুণাক্ষরও টের পায়। মাথা নিচু করে বসে আছে ড্রয়িং রুমে। মেহমানরা সবাই বিদায় নিয়েছে। সন্ধ্যের তীরটা যখন ইর্তিজার দিকে গেল, রাব্বি ফোনে জানিয়েছে ইর্তিজা হাসপাতালে, ওর অবস্থা গুরুতর। এই কথা জানার পর আর সাহস হয়নি কিছু বলার। জায়েদের দিকে তাকিয়ে বলল, জায়েদ, রাত 12টার বেশি বাজলেও মনে হচ্ছে এখনো সন্ধ্যা। আমি কি সামলাবো বলো তো? ফুফা, আপনি এত চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কিন্তু ইর্তিজাকে তো দেখে আসা উচিত আমাদের। ছেলেটার অবস্থা নাকি খুবই খারাপ, রুকায়া বলল। জসিমা আমার খুব কাছের মানুষ। চলো তুমি আমার সাথে। বাসার কথা এখন কাউকে জানানোর প্রয়োজন নেই। জানলে আবার কোন দিকে কোন কথা রটিয়ে যায়। রুষার এমন দুঃসাহস হয় কী করে? কার আশকারা পেয়ে মেয়েটা এমন হলো বলো তো? ছাড়ুন ওসব, আমার সাথে চলুন। বেরিয়ে পড়লো শ্বশুর জামাই। ঘড়িতে রাত প্রায় 1:30। কেবিনে শিফট করা হয়েছে ইর্তিজাকে। সাইম এবং জসিম সাহেব আছেন, বাকিদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাওহিদ সাহেব জায়েদকে নিয়ে বসে আছে কেবিনের এক পাশে। জসিম সাহেব সব খুলেই বললেন। বিকেল থেকে ইর্তিজার কন্ডিশন। সাইম কিছু একটা জানার উদ্দেশ্যে প্রশ্ন করলো তাওহিদ সাহেবকে, রুষাকে ভর্তি করিয়েছেন তৌহিদ ভাই? কিছুটা ঘাবড়ে গেলেন তাওহিদ সাহেব। মেয়েটার ভর্তির ডেডলাইন আগামীকাল। কি করবে কিছু বুঝতেই পারছে না। জায়েদের দিকে তাকাতে জায়েদ ব্যাপারটা সামনে নিয়ে জানালো, মামা ভর্তি করিয়েছি। সাইমের কেন যেন মনে হলো এরা জামাই শিশুর কিছু একটা লুকাচ্ছে। কিছুক্ষণ থেকে চলে যেতে চাইলো তাওহিদ সাহেব এবং জায়েদ। সাইম এগিয়ে দিতে আসলো। জায়েদ সাথে বাইক নিয়ে আসতে বাসায় যেতে সমস্যা হবে না বলে জানালো। সাইমও ফিরে গেল কেবিনে। ইর্তিজার সুস্থ হওয়াটা এখন বড্ড জরুরি। 7 দিন লাগিয়ে বিছানা ছাড়লো ইর্তিজা। পুরো একটা মাস অন্ধকার কামরায় আটকে রাখলো নিজেকে। আগামীকাল সকাল থেকে মেডিকেল কলেজ যাবে ইর্তিজা। নিজের প্রিয় পছন্দের আরাধ্য জায়গায় যাবে। ডাক্তার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। অনেক স্বপ্নই তো ছিল, এক জীবনে সব কি আর পূর্ণ হবে? রাতের খাবার খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। একান্ত মনে ভাবতে থাকলো। গত 1 সপ্তাহকে মনে হয়েছে এক যুগ। নিজেকে পৃথিবী বহির্ভূত প্রাণী মনে হয়েছে। সম্পূর্ণরূপে আড়াল করেছে নিজেকে। কাল থেকে নতুন যাত্রা, নতুন পরিবেশ, নতুন মানুষ। পুরনো সব ভুলে গিয়েছে এই 1 সপ্তাহে। রাত পোহালেই নতুন ভর। পাখির কিচিরমিচির ডাকে ঢাকা শহরের ঘুম না ভাঙলেও ফোনের অ্যালার্মে ঠিকই ভাঙে।
সকালে সালাত আদায় করে নিজেকে তৈরি করে নিল ইর্তিজা। প্রথম দিন বাবা মা দুজনই সাথে গেল। মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে মনে হলো শরীরে নতুন শিহরণ। অন্য সকাল ফর্মালিটিস সেরে নিজের ক্লাসে চলে এলো। সাইমের সাথে বাসায় যাওয়ার জন্য রওনা হলো। মাঝপথে সাইম বাইক থামিয়ে ফুচকা স্টলের সামনে থামায়। মামার দিকে তাকিয়ে ইর্তিজা কপাল কুঁচকে ফেলে প্রশ্ন ছুড়ে। এখানে দাঁড়ালে কেন মামু? ফুচকা খামো। ওই তুইও খাবি? মামু ভাইগনা মিলে আজকে সারাদিন ঘুরুম। বেটা আমার ভাল লাগতেছে না ঘরের ভিতরে। তোর মামি একটা কিচির কিচির করে পাখির মতন, তুইও বেটি গো মতন ভিতরে বইসা থাকোস। আয় আজকে অনেক কিছু খামো। ইর্তিজা মামার কথা শুনে হেসে দেয়। অনেকদিন পর হেসেছে। মামা কিভাবে মামির নামে বদনাম করছে। মুখে হাসি রেখে বলে, আজকে বাসায় যে মামিকে বলবো মামি নাকি কিচির মিচির করে। সাইম থতমত খেয়ে বলে, চটকানা খাবি? তোর কি আমার সংসারে আগুন লাগাইতে মন চায়? চুপচাপ বয়। এই মামা ঝাল কইরা 2টা ফুচকা দাও। ইর্তিজা চুপচাপ বসে আছে। মামা এটা সেটা জানতে চাচ্ছে। হ্যাঁ এক কথায় উত্তর দিচ্ছে। সাইম বুঝলো ইর্তিজা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। এরই মধ্যে দুজনের ফুচকা খাওয়া শেষ। ভালোই ঝাল খাওয়াতে অভ্যস্ত আছে মামা ভাগ্নের, তাই তেমন সমস্যা হয়নি। সাইম আচমকা প্রশ্ন করলো, রুষাকে ভালোবাসিস? ইর্তিজা মামার প্রশ্নে হক চকিয়ে গেল। চোখ তুলে তাকায় মামার দিকে, বাক্যহীন স্তব্ধ হয়ে চেয়ে রয়। নিজেকে সংযত করে বলল, মামা আবার শরীরটা খারাপ লাগছে, প্লিজ চলো। আমি কিন্তু উত্তর পাইনি। তোমার কি মনে হচ্ছে না এটা অবান্তর প্রশ্ন? আমি কেন অন্য পুরুষের স্ত্রীকে ভালোবাসতে যাব? সাইম নিষ্পলক তাকিয়ে ছিল কিছুক্ষণ। এরপর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। এত বড় একটা ধাক্কা সামলে উঠতে ইর্তিজার অনেকটা সংগ্রাম করতে হবে। মনের সাথে আজকের কথা স্পষ্ট। পরস্ত্রীর প্রতি টান থাকলেও রুষার প্রতি একটা অভিমান পুষে রেখেছে মনে মনে ইর্তিজা। বাসায় প্রবেশ করে ক্লান্ত হয়ে মামা ভাগ্নে ডাইনিং এ বসলো। ঠিক সেই সময় ইশরা ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরল। হাসি মুখে ইর্তিজাও ধরল বোনকে। ইশরা খুশিতে লাফিয়ে বলল, ভাই কি হয়েছে জানো? রুশাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, স্টাডিং ঢাকা মেডিকেল কলেজ। ও মনে হয় মাইগ্রেট হয়েছে। ইর্তিজা নীরব। সকলের দৃষ্টি ইর্তিজাতে সীমাবদ্ধ। স্মিত হেসে ইর্তিজা প্রতি উত্তর করল। আচ্ছা। নীলা এগিয়ে এসে বলল, এখনো রেগে আছিস রুষার ওপর? এবার ইর্তিজা খেপে গিয়ে চিৎকার দিয়ে উঠল, রুষা রুষা রুষা, এত রুষা রুষা শুরু করেছো কেন? কি চাও তোমরা? আমাকে বাঁচতে দেবে না? কে বলেছে রেগে আছি? আমি কারো উপরে রেগে নেই। আর সব ফালতু মেয়ের ওপর রাগার কোনো সময় আমার নেই। জীবনে অনেক কাজ আছে আমার। মেডিকেলে টিকেই খালাস। আপনি ডক্টর হয়ে যাব, পড়তে হবে আমাকে। সেকেন্ড টাইম এই বাড়িতে এই নামটা যেন উচ্চারিত না হয়। মাইন্ড ইট। হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হনন করে চলে গেল নিজস্ব কামরায়। আজকের রাগটা অনেক বেশি ছিল। কয়েকদিন আগেও কামরার আলোচনা হয়েছে এই ব্যাপারে। রুষা বিয়েতে মত দিয়েছে নিজ ইচ্ছায়। অন্তর জানিয়েছিল ইর্তিজা হয়তো রুষাকে পছন্দ করে। এই কথা রুষা জানে। বাস্তবতার কথা ভেবে কেউ আর ঘাটায়নি। ইর্তিজারও তো আর বিয়ের বয়স হয়নি। রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। ফোনে কাকে যেন কল করে বাড়ির পাশেই ডাক। এরপর নিজের রুম থেকে বেরিয়ে গেটের কাছে এসে দাঁড়ালো। রাব্বি সাইফ দাঁড়িয়ে আছে। ইর্তিজা ধমকে রাব্বিকে বলল, ওই মেয়ে নাকি আমার কলেজে এসেছে। আমার ত্রিসীমানায়ও যেন না দেখি। অহেতুক রাগ দেখাচ্ছিস কেন? ইর্তিজা তেড়ে এসে সাইফের কলার ধরে বলল, অহেতুক? কিসের অহেতুক? হাসপাতালে মরেই যাচ্ছিলাম। কবুল বলার আগে আমাকে একটা সুযোগ দিতে পারতো না? মুখেই বলতে হবে কেন? আচ্ছা সরি, আমি তোর বন্ধু। তাহলে গত 1 মাস নিজেকে বন্দি করে রেখেছিলাম। হাসতে পারতো না বন্ধুত্বের খাতিরে? হেসেছে? ওকে ফাইন। বাসা বদলালো সবাই। জানাতে পারতো না? জানিয়েছে? বেঈমান একটা। আমার সাথে যেন কথা বলতে না আসে। বলে দিবি এলেই অপমান করব। যাচ্ছে তাই ভাবে। এসব বলে ফিরে যাচ্ছিল ইর্তিজা আবার ঘুরে আঙুল তুলে রাব্বিকে বলে, রাব্বি, তুই যদি কারো হয়ে সুপারিশ করতে আসিস ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। মাথায় থাকে যেন। ধমকে থামকে চলে গেল ইর্তিজা। রাব্বি সাইফ দীর্ঘশ্বাস পেলে। সাইফ ঠোঁট বাঁকিয়ে বলে, শালা অর্ধেক কথা শুনে তেজ দেখালো।
দেখিস রাব্বি, এই ফাজিলটা খুব ভালোভাবে পস্তাবে। চুপ থাক, এদের জন্য আমরা চ্যাপ্টা হয়ে যাচ্ছি। আমার প্রেমটা বোধ হয় হবে না রে। সাইফ রাব্বির কাঁধে হাত রেখে বলে, তোর জন্য মায়া হচ্ছে, ইলিতেজার কলিজায় হাত দিছস। একটু থেকে একটু হেরফের হলে সোজা বৃন্দাবন পাঠাবে। রাব্বি ফুস করে একটা দম ছাড়ল। তার ভবিষ্যৎ কতটা কঠিন ভেবে গা শিউরে উঠেছে। দৃষ্টি স্থির প্রজেক্টরে ক্লাস চলছে। গত মাসে কোনো ক্লাস না করার কারণে কিছু বিষয় বুঝতে অসুবিধাই হচ্ছে, তবুও মস্তিষ্কে বুঝিয়ে যাচ্ছে পারতে হবে, বোঝার চেষ্টা করো। ডক্টর মোফাজ্জল স্যার বেরিয়ে গেলেন ক্লাস নিয়ে। ইর্তিজার পাশে বসেছে মেডিকেলের নতুন বন্ধু রোহিত। ছেলেটা অনেক চঞ্চল, ক্লাসের মাঝেও ফটফট করে যাচ্ছে। শান্ত শিষ্ট বসে থাকা ইর্তিজার সাথে অনেকেই পরিচিত হতে এলো। কুশল বিনিময় করে ইর্তিজা আবার নীরবতা পালন করেছে। ভাবছে হয়তো অনেকটা সময় লাগবে এখানে নিজেকে মানিয়ে নিতে। কলেজের সবুজ গাছপালায় ঘেরা দোতলা এখানে পাবে না রাব্বি, সাইফ, সামিরা, কাইফা, রুক। এতটুকু মস্তিষ্ক আসতে নিজের ভাবনার ফুল স্টপ লাগিয়ে দেয়। সামনের বেঞ্চ থেকে দুটো মেয়ে উঠে এসে রাহিত ইর্তিজার সামনে বসে সাজিয়া হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই এম সাজিয়া। ইর্তিজা হ্যান্ডশেক না করে বলল, আসসালামু আলাইকুম, দিস ইজ ইর্তিজা ইফসার। সাজিয়া কিছুটা অপমানই বোধ করলেও নিজেকে সামলে বলল, নাইস নেম। তুমি কথাও খুব কম বলো, তাই না? ইর্তিজা মাথা নাড়ল, মনে মনে হেসে ভাবল কথা বেশি বলেই তো জীবনে ভুল করেছে, তাই কমিয়ে দিলাম। সাজিয়ার পাশে থাকা রিচি ইর্তিজার দিকে তাকিয়ে বলল, প্রেম করো? এমন প্রশ্নে ইর্তিজা কিছুটা বিচলিত হলো। চেনে না জানে না, প্রথম সাক্ষাতে এসব প্রশ্ন খুবই বিরক্তিকর। ইর্তিজা ইচ্ছে হেসে বলল, ইটস পার্সোনাল, আই এম সরি। সাজিয়া ইশারা দিয়ে রাহিতকে কি যেন বলল। রাহিত চোখ দিয়ে আশ্বস্ত করলো। সাজিয়া আর রিচির অনুরোধে চারজনই ক্যান্টিনের দিকে পা বাড়ালো। অপরদিকে মেজের সারিতে বসে আরেকজন দূর থেকে সব লক্ষ্য করছে। ক্ষুধা লাগতেও সে ক্যান্টিনের দিকে যাত্রা শুরু করলো। রাব্বি রাজশাহী চলে যাবে আজ। ঢাকা ভার্সিটির পরে সেকেন্ড চয়েস ছিল রাজশাহী। আজ রাতের ট্রেন। ঘড়িতে তাকিয়ে দেখে এখন সকাল 10টা। কিছুক্ষণ পর পর মেসেজ আসছে ফোনে, দেখো না দেখার ভান করছে। ভাবছে ফোন দিও ধমকে দিবে, কিন্তু কি বলে ধমকাবে তাও খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে ফোন রিসিভ করে রাগত স্বরে বলল, কি সমস্যা? এতবার কেন ফোন করছো? যেহেতু বারবার ফোন কেটে দিচ্ছি, দ্যাটস মিনস আই ওয়ান্ট টু ইগনোর ইউ। ওপাশ থেকে নিশ্চুপ সব। রাব্বি নিজেকে সংযত করে বলে, দেখো ঈশা, তুমি যা করছো মোটো ঠিক নয়। তোমার ভাই খ্যাপা কুকুর হয়ে আছে। আমি এমনিতেই ঢাকা ছেড়ে যাচ্ছি, দূরত্বের ব্যাপারটাও তোমাকে বুঝতে হবে। ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে যাচ্ছে ফোনের অপর পাশ থেকে। কি বিপদে পড়লো দুষ্টমি করতে করতে কখন যে মেয়েটা মনের কোণে জায়গা করে নিয়েছে রাব্বি বুঝতে পারেনি। সে এই সম্পর্ক নিয়ে আগাতে চাইছে না, তবুও ভাবা যেত যদি আজ রাব্বি ঢাকা ভার্সিটিতে চান্স পেত। সেই আশায় পানি ঠেলে দিল ভাগ্য। ইশরা চান্স পেয়েছে ঢাকা ভার্সিটিতে, অন্যদিকে রাব্বি রাজশাহী। সাইফ জাহাঙ্গীরনগরে, কাইফা এবং সামিরা ঈশার সাথে ঢাকা ভার্সিটিতে। ভাইকে যদি আমি রাজি করাই? ঈশা, তুমি কি চিনতে আছো? তোমার ভাই এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, পড়ায় মনোযোগ দাও। রাখছি। চুপ করে এই কলটা কেটে গেল। রাব্বি নিজেকে বুঝিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করতে লিখে গেল। ক্যান্টিনে সকলের নাস্তাটা সেরে নিতে এলো ইর্তিজা। ক্যান্টিনে সকালের নাস্তাটা সেরে নিতে এলো ইর্তিজা। সাথে ছিল নতুন বন্ধু বান্ধবীরা। একটা স্যান্ডউইচ নিল, বেস্ট অপশন সকালের নাস্তার জন্য। কামড় দিতে নজরে পড়লো সামনের টেবিলে বসা একটা মেয়েটার দিকে। প্লেটে একটা সিঙ্গাড়া আর সমুচা নিয়ে নাড়াচাড়া করছে। আচমকা চোখে চোখ মিলে যাওয়ায় চোখ সরিয়ে আবার খেতে শুরু করলো ইর্তিজা। রাহিত হঠাৎ করে বলে উঠল, ইর্তিজা, সামনে বসা মেয়েটার নাম রোষা, আমাদের সাথেই মাইগ্রেট হয়েছে সৌরাওদি থেকে। মেয়েটা কিন্তু জোজ, হাসিটা বেশ সুন্দর, গজ দন্তি। স্যান্ডউইচে এক কামড় দিয়ে কিছুটা থেমে রাহিদের দিকে তাকালো। পুনরায় আবারও খাওয়া শুরু করলো। রাহিদের কথা শুনে সাজিয়া নাক কুচকে বলল,
কি সুন্দর পেলি এর মধ্যে রাহিত। তুই কি জানিস না ডিফল্ট দাঁত এটা, সাথে টোলও পরে হালকা মিটার। মেডিকেল সায়েন্সে এটি টিস্যু সংকটতার কারণেই হয়, জিনগত সমস্যা। হবু ডাক্তার হয়ে একটা ডিফল্ট মেয়েকে পুরোপুরি বাড়ানোর কি আছে? রাহিত বেকুব বনে গেল। দাঁতের প্রশংসা করাতে এক গাদা লেকচারও শুনিয়ে দিল। আর কিছু সুন্দর বলতে কি করতো মজা নেওয়ার জন্য বলল, এই জন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েটিকে সুন্দর বলাই তোর এমন জ্বলন ধরলো কেন? সুন্দরকে সুন্দর বল, কিন্তু সমস্যাকে কেন সুন্দর বলছিস? ইর্তিজা তুমি বলো, আমি ভুল কিছু বলেছি? ইর্তিজা খেতে খেতে মলিন হাসি দিয়ে বলল, সাজিয়া ভুল বলেনি। দিস ইজ রিয়েলি এ জেনেটিক প্রবলেম। রুষা খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলে গেল। হাঁটতে হাঁটতে ক্লাসের সামনে বারান্দায় এসে দাঁড়ালো। হাতের ফোনটা বের করে মেসেজ দিল কাকে যেন। বাসায় কবে ফিরবো? যেখানে আসিস সেখানেই থাক। এখন বাসায় ফেরার নাম নিলে হিটলার তোর হাত ভোর ভেঙে কেজির দরে বেচে দিবে, সাথে আমাকেও ফাঁসাবি। রুষা বারান্দায় থাকা বেঞ্চিটায় বসে তাকিয়ে রইল সামনের গাছটার দিকে। সামিরাকে একটা কল দিল। হ্যালো সামু, আজকে দেখা করবি আমার সাথে একটু? ইচ্ছে করছে না। এভাবে কথা বলছিস কেন? আমার ইচ্ছে। রাগ পুষে রাখিস না, আমি ইর্তিকে কষ্ট দিতে চাইনি। খবরদার, তুই ওর নাম মুখে নিবি না। রুষা কিছুক্ষণ চুপ থেকে ফোনটা কেটে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 11:40। ক্লাসের দিকে রওনা হলো। ফার্স্ট ইয়ারের মেয়েগুলো কেন হ্যান্ডসাম শিক্ষক দেখলেই খুশিতে ছটফট করা শুরু করে দিয়েছে। মাহির স্যার দরজা দিয়ে ঢুকতে মেয়েগুলো নড়েচড়ে বসে। সুদর্শন বলিষ্ঠ গঠনের মাহির স্যারের প্রেমে পড়ে যাওয়াটাই অস্বাভাবিক কিছুটা। রুষা একদৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা কিছু একটা ভেবে সামনে সারিতে বসা ছেলেটার দিকে তাকালো। ওর কেন যেন মনে হচ্ছে খুব করে চায় কয়েক বছর পর ওই মানুষটাকে মাহির স্যারের জায়গায় দেখবে, এভাবেই ক্লাস নিতে আসবে আর ছোট্ট স্টুডেন্টগুলো চেয়ে চেয়ে দেখবে। পরক্ষণে দীর্ঘশ্বাস। সেই সৌভাগ্য কি আদৌ হবে? মাহির স্যার খুবই হাস্যজল একজন মানুষ। পুরোটা ক্লাস মজার ছলেই শেষ করেছে। ছুটির সময় গেটের কাছে যেতেই রুষা কিছুটা আতঙ্কিত। রাইয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে আশ্বস্ত করে বাইকের কাছে এগিয়ে গেল। রাইয়ানের ইশারাতেই বাইকে করে উঠে চলে গেল। অবাক পানে চেয়ে রইল ভিড়ের মধ্যে কারো স্থির দৃষ্টি। এটাই তো হওয়ার ছিল। ঘড়িতে রাত 1টা। বুক ধুকধুক করছে। শরীরে কাঁপুনি এখনো বন্ধ হচ্ছে না। তবে কি ভুল দেখলো নাকি অন্য কিছু? ইর্তিজা উঠে গিয়ে পানির গ্লাস থেকে পানিটুকু গিলে ড্রয়িং রুমে গিয়ে বসল। রুমের ভেতর দম বন্ধ হয়ে আসছে কিছুক্ষণ আগের ঘটনা। মনে হলো যেন খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কোনো অর্থ নেই। ড্রয়ার থেকে অ্যান্টি ডিপ্রেশন পিল নিয়ে একটা মুখে দিল। সোজা বেলকুনিতে গিয়ে জোরে জোরে শ্বাস নিল। আস্তে আস্তে চোখ দুটো মেলে অন্তরিক্ষে দৃষ্টি নিক্ষেপ করল। ভেসে উঠল আগের স্মৃতি। রুষাকে নিয়ে সাইকেলে ঘোরাঘুরি, মেলায় যাওয়া, মামুর ফুচকা পার্টি, রুকাইয়ার বারবিকিউ পার্টি, সকলে মিলে বেচতে দেওয়া সব মনে পড়ে গেল। রুমে ফিরে গিয়ে ফোনটা নিয়ে বারান্দার ইজি চেয়ারে বসলো। বেলি ফুল গাছটার নিচে চারিদিক মৌ মৌ করছে। বেলি কারো প্রিয় ফুল ছিল। পরিচিত একটা নাম্বারে কল দিল। যদিও এত রাতে কোনো মেয়েকে কল দেওয়া উচিত না। কল দেওয়ার কয়েক সেকেন্ডের মাথায় রিসিভ হলো। ওই পাশ থেকে ভেসে আসছে কণ্ঠস্বর। কিছু ইর্তি, কেমন আছিস ভাই? আপা, এতদিন পর মনে পড়লো তোকে, কত কল করেছি আমি। কিছুক্ষণ চুপ থেকে ইর্তিজা পুনরায় বলল, সরি এত রাতে কল করেছি, আমার দম বন্ধ হয়ে আসছিল। আচমকা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। ইর্তিজা, এভাবে লুকিয়ে চুরিয়ে ফোন না দিয়ে বোনের বাসায় বেরিয়ে যান শালাবাবু। দাওয়াত আপনার। বাইক দিয়ে এক টানে চলে আসতে পারবেন। লজ্জা পেয়ে গেল। ভুলে গিয়েছে এখন আপা বিবাহিত। রাতের 1টার উপর বাজে। এই সময় কাউকে ফোন করা, বিরক্ত করা শুধু অপরাধী নয়, গৃহীত অপরাধ। অপর পক্ষ থেকে পুনরায় পুরুষ কণ্ঠ বলে উঠল, শালাবাবু আই এম সিরিয়াস, বাসায় আসো। ভাইয়া
সে কেমন আছে? ফোনের অপর পাশে স্বামী স্ত্রী একে অন্যের দিকে তাকিয়ে মিটিমিট করে হাসছে। পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। যেমন থাকা দরকার তেমনই আছে। ইর্তিজার কথা পারেনি আচ্ছা বলে ফোন কেটে দিল। নিজেকে সংযত করা বড্ড প্রয়োজন। এত রাগ খুব পুষে রেখেও কেন খবর নিতে হবে? নিজের রুমে এসে ল্যাপটপ খুলে বসলো। পুরনো ছবির ফাইলটাতে ঢুকলো। পিকনিকের ছবিগুলো দেখে স্মৃতিচারণ করলো। এতেই যেন সুখ। সিগারেট কিনে এনেছে গত সপ্তাহে। বিরহে নাকি মানুষ সিগারেট টানে, কিন্তু কি মনে করে এখনো একটা সিগারেটও মুখে নিতে পারেনি। যতবার সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট মুখে নিতে চায়, চোখের সামনে ভেসে ওঠে বন্ধুদের পার্টিতে দুষ্টুমি করে সিগারেট খাওয়ার দৃশ্য। রুষা দেখে ফেলেছিল ইর্তিজার হাতে সিগারেট। এরপর টানা 3 দিন কথা বলেনি। প্রমিস করিয়েছিল যেন কখনো সিগারেট না খায়। সেই থেকে এই সিগারেটের সাথে বন্ধুত্ব গড়তেই পারল না। এখন সে প্রাপ্তবয়স্ক, বয়স 19 পেরিয়ে 20-এর কোঠায় পা দিবে, অথচ সিগারেটে একটা টান আজ অব্দি দিতে পারল না। তাও কিনা বন্ধু বিরহে। ছ্যা, ছুঁড়ে মারলো সিগারেটের প্যাকেট। বিরক্ত হলো নিজের উপর। ল্যাপটপ বন্ধ করে পুনরায় শিপ হলো। ফোনে তখনও মেসেজ আসলো সাজিয়া খুশবু আইডি থেকে। ইর্তিজা, ঘুমাচ্ছ না? ইর্তিজা এত রাতে মেসেজ দেওয়ার প্রয়োজন বোধ করেনি। পুনরায় মেসেজ আসলো। তোমাকে ব্ল্যাক কালার খুব স্যুট করে। যে ছবিটা ক্যাপচার করেছে তার ফটোগ্রাফি স্কিল দুর্দান্ত। ইর্তিজা মিষ্টি হাসলো। সাজিয়া ইর্তিজার প্রোফাইল পিকচারের কথা বলছে। ছবিটা রুষা তুলে দিয়েছিল। সামিরার বোনের বিয়ের দিন। বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইর্তিজা। পরনে কালো জ্যাকেট, ক্লেভিন ক্লেনের ড্যানিং প্যান্ট, শরীরে আভিজাতের ছোঁয়া। একটু একটু করে টাকা জমিয়ে অ্যাডিডাসের জ্যাকেটটা গিফট করেছিল বেঈমান মেয়েটা। ভুলতে পারে না কেন মেয়েটাকে। রন্ধে রন্ধে মিশে গিয়েছে। দুঃখে রাগে ফোনটাই বন্ধ করে দিল ইর্তিজা। নিষিদ্ধ জিনিসের প্রতি সবসময় আকর্ষণ বেশি। মনে মনে নিজেকে বকতে বকতে ঘুমিয়ে গেল। সঙ্গীহীন ভাবে এলোমেলো হাঁটছে রুষা। ক্লাসের করিডোরের সামনে গিয়ে থামে। এখানে আড্ডা জমে ইর্তিজার নতুন গ্রুপের। গত 1 সপ্তাহে অনেকবার দেখে সে হাস্যজ্জ্বল গ্রুপটাকে। রাহিত সেটা মজা করে। সাজিয়া রিচি মেয়ে দুটো ভালো মনে হলো। মনে পড়ে গেল তাদের নিজেদের গ্রুপটার কথা। এখন আর কেউ ওর সাথে কথা বলতে চায় না। সামিরাকে ফোন দিলে খারাপ ব্যবহার করে। কাইফা ফোন রিসিভ করে না। সাইফ ব্লক করে দিয়েছে। আর বাকি রইল রাব্বি। মাঝে মাঝে কথা হয়, কিন্তু শক্তপোক্ত ভাবে বারণ করেছে ইর্তিজার ধারে কাছেও না যেতে। সবাই শুধু ইর্তিজাকেই দেখলো। রুষার ভেতরে কি চলছে এই প্রশ্নটা কেউ করছে না কেন? কারো মনে কি একবারের প্রশ্ন জাগলো না রুষা কেমন আছে? ভাবতে ভাবতে সামনে তাকাতেই দেখলো একটা কালো পোলো শার্ট পরে এগিয়ে আসছে ইর্তিজা। গায়ে সাদা অ্যাপ্রনটা ওর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মনে হলো যেন রুষার দিকে এগিয়ে আসছে, হাসি মাখা মুখ। রুষা এক পাশে বেঞ্চিতে বসা ছিল। ইর্তিজাকে দেখে দাঁড়িয়ে পড়লো, কিন্তু ইর্তিজা পাশ কাটিয়ে চলে গেল। পেছনে সাজিয়া ছিল, এতক্ষণ লক্ষ্য করেনি রুষা। সাজিয়ার দিকে তাকিয়ে হাসছিল তা বুঝতেই আর বাকি নেই। রুষার এই মেডিকেলে জার্নিটা খুব কঠিন হবে। নিজের সাথে নিজেই সংগ্রাম করবে। কোথায় হারিয়ে গেল ওদের দস্যিপনা? বড় হতে হতে কি জীবনের সুখগুলো মিলিয়ে যায়? দ্রুত পা ফেলে ক্লাসে চলে গেল। আজ একজনের সাথে বোঝাপড়া আছে, হিসেব মিটাতে হবে। রেস্টুরেন্টের কর্নারের টেবিলটাতে বসে আছে অন্তর এবং রুষা। রুষার চোখ মুখ বলছে প্রচন্ড রেগে আছে। অন্তরকে প্রশ্ন ছুড়ে, আমাকে একটা কথা বলবি? বছর 3 আগে ঝগড়া করেছিস তুই আর ইর্তি। তার কারণ নাকি ছিলাম আমি, কিন্তু সেদিন আমাকে ঝগড়ার কারণ হিসেবে অন্য কিছুও বলতে পারতি। সেই একটা কথা আমার গত 7-8টা মাস এলোমেলো করে দিল অন্তর। অন্তরের দৃষ্টি সংযত, কারণ সে নিজেও বুঝতে পারছে সে হয়তো খুব বড় ভুল করে ফেলেছে। কিছুটা সময় নিয়ে বলল, সে সুযোগ দে, চলে যাবো নেক্সট উইক। কি চাস আমার কাছে? 7 দিনের মধ্যে সবটুকু ফিরিয়ে দেব। আর কিছু চাই না, যা ছিল সব হারিয়ে গিয়েছে। তুই আর আমার চোখের সামনে আসবি না। রুষা উঠে হন করে উঠে চলে গেল। পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ক্লাসের সামনে আসতে ধাক্কা খায় সাজিয়ার সাথে। পথে
আসতে আসতে কেঁদেছে। চোখ মুছতে মুছতে ক্লাসে ঢুকেছিল, খেয়াল করেনি সাজিয়াকে। সাজিয়া নিচে পড়ে ব্যথা পায়, হাতের কবজি ছিলে যায়। রুষা দ্রুত গিয়ে সাজিয়াকে ধরল। সাজিয়া রেগে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে ওঠে, বেয়াদ্দপ, চোখ কি কপালে তুলে হাঁটো? দেখে চলতে পারো না? পেছনে ক্লাসের অনেকেই হাসছে সাজিয়ার পড়ে যাওয়া দেখে। ইর্তিজা, রাহিদ এবং রিচি এক পাশে দাঁড়িয়েছিল। এগিয়ে এসে সাজিয়াকে হেল্প করে। রুষা একটু নার্ভাস হয়ে বলে, সরি, আমি একদম দেখিনি, মাফ করে দাও। ক্লাস শুরু হয়ে যাওয়ার সময় হলো তো, তাই দ্রুত আসতে গিয়ে। সরি সরি বললেই ব্যথা ঠিক হয়ে যাবে? রুষা চুপ করে দাঁড়িয়ে আছে আকস্মা। সাজিয়া এসে প্রবল বেগে ধাক্কা দিয়ে রুষাকে ফেলে দিল। এমন কাণ্ডে পুরো ক্লাস হতভম্ব হয়ে গেল। অনিচ্ছাকৃত ধাক্কা লাগা আর ইচ্ছাকৃত ফেলে দেওয়ার মাঝে যে কত বড় তফাৎ এই মেয়েটা বুঝেছে কিনা জানা নেই। তবে রুষা পড়ে গিয়েও ওয়ালের মোটা পিলারের সাথে লেগে মাথার পেছনটা আঘাত পায়। 1 মাস আগের পুরনো ঘাটা তাজা হয়ে উঠে বেঞ্চের সাথে লেগে হাত কেটে গিয়েছে। রুষা উঠে বসতে পারছে না, ভাবছে এই ক্লাস কি একটা মানুষও নেই যে রুষাকে সাহায্য করতে এগিয়ে আসবে। ঠিক তখনই সাজিয়া চেঁচিয়ে বলল, খবরদার, কেউ আগাবে না এই মেয়েকে সাহায্য করতে। আগালে কিন্তু খুব খারাপ হবে। এনিওয়ে রুষা, সরি, টিট ফর ট্যাট। তোমার মাফ আমার লাগবে না। সাজিয়া নিজের সিটে গিয়ে বসলো। রুষা আজ সামনে তাকায়নি। সামনে পরিচিত কেউ আছে বা নেই তার পরোয়াও করেনি। থাকলেও আজ কারো সাহায্য তার প্রয়োজন নেই। যা বুঝার বুঝে গিয়েছে। এই জায়গাটা তার জন্য সম্পূর্ণ নতুন। হিজাবের ভেতর মাথার পেছনের ত্বকটা ভেজা মনে হচ্ছে। জায়েদ ভাই কয়েকবার বলেছিল রুষা সুস্থ হয়ে এরপর যা। রুষা ক্লাস মিস যেন না যায়, তাই চলে আসতো নিয়মিত। মাথায় হিজাব পরিহিত থাকায় কেউ পুরনো ক্ষত দেখতেই পারল না। তবে এতটুকু বুঝেছে স্কুল কলেজ জীবন সুন্দর, জীবনের বাস্তবতা খুব কঠিন। বাবার আহ্লাদে, বোনের খেলার সাথে মায়ের কলিজা, আরো একজনের বিশেষ কিছু রুষা এখন ভীষণ একা। ওই মেয়ের ধমকে কেউ এগিয়ে এলো না। তখনই ক্লাসে মায়ের স্যার ঢুকলো। রুষাকে এই অবস্থায় দেখে এগিয়ে এলো। ধরে দাঁড় করিয়ে কিভাবে পড়েছে জিজ্ঞেস করতে রুষা জানলো স্লিপ কেটে পড়েছে। বাকিদের সাহায্য না করার জন্য বকা দিয়ে পড়ানো শুরু করলো। 10 মিনিটের মাথায় রুষা বুঝতে পারছে মাথার পেছনটা অবশ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে স্যারের কাছে গিয়ে বলে, স্যার আমি বাসায় যাব। মায়ের স্যার কিছুটা অবাক হয়ে বলে, মিস রুষা এক্সামটা দিয়ে যান, ওরাল টেস্ট। স্যারের মুখের দিকে তাকিয়ে আগের জায়গায় বসলো। মনে হচ্ছে ঘাড় বেয়ে পড়ছে গরম লহুর ধারা। হিজাবের নিচে হাত দিয়ে দেখে সত্যি তাই। আস্তে আস্তে মাথার হিজাবটা খুলে ফেলে। রুষার পেছনের বেঞ্চেই একটা মেয়ে চিৎকার দিয়ে ওঠে। মাথার আল্লাহ পেছনে মোড়ানো সাদা ব্যান্ডেজে রক্তাক্ত আকাশি রঙের জামাটা কালচে নীল হয়ে গিয়েছে। মায়ের স্যার এগিয়ে এসে হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? রুষা কেমন যেন নেতিয়ে যাচ্ছে, ব্যথায় কথা বের হচ্ছে না মুখ দিয়ে। ক্ষীণ স্বরে বলল, স্যার গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ ব্যথা পাওয়াতে ওই জায়গায় আঘাত লেগেছে। স্যার কাকে যেন ফোন করে 5 মিনিটের মাথায় একজন ডাক্তার এবং নার্স রুষাকে নিয়ে যায়। পেছন থেকে কেউ একজন সব নীরবে সহ্য করছে। দৈহিক রক্তক্ষরণ সকলেই দেখতে পায়। অন্তরেরটা কজন দেখে? সামিরা, কাইফা এবং ইশরা কলাভবনের সামনে বসে আছে। কাইফা ব্যাগ থেকে মেকআপ কিট বের করে সাজতে শুরু করলো। সামিরা থমকে বলল, কি শুরু করলি আবার? ঘন্টায় ঘন্টায় তোকে সাজতে হবে কেন? বিয়া লাগছে? কাইফা মুখ ভিঞ্চি দিয়ে বলে, সময় থাকতে সৌন্দর্যের কদর বুঝতেছিস না, 30-এ যখন বুড়ি হবি বুঝবি ঠেরা। ইশরার নীরবতা দেখে কাইফা কাঁধ ধাক্কা দিয়ে বলে, কি রে ইস্যু, তুই চুপ কেন? ভাল লাগছে না জানো, সব কেমন যেন। আজ আমরা প্রত্যেকে ভালো জায়গায়, কিন্তু আমি সবাইকে অনেক মিস করছি। আবার কি আগের মতো আমরা এক হতে পারি না? কাইফা রেগে গিয়ে থমকে বলে, চুপ থাক, ওই বেইমানের কথা বলবি না। ওর জন্য আজকে আমাদের এই অবস্থা। ইর্তি সবসময় ওকে মাথায় তুলে রেখেছিল, বাসটাও ইর্তিকেই দিল। তোমরা রুষাদিকে এভাবে কেন বলো? ওর জায়গায় নিজেকে বসাও তো। তোমাদের বাবা মা জোর করে বিয়ে দিলে কি করতে?
কাইফা সজরে বলল, ভেঙে যেতাম। কার সাথে? আচমকা এমন প্রশ্নে সামিরা কাইফা দুজনেই একে অন্যের দিকে চেয়ে আছে। আসলেই তো, কার সাথে ভাগতো? ইশরা হেসে বলল,